শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মত্যার জমি, কয়েক ঘর প্রজা। ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল, তাহা সম্পত্তি ও যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25। আঁটোসাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বসে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়া, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাইরে এই রূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্রদোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল। হে মা কালী, মাগিকে ওলাওটাও টেনে নাও মা, আমি জোড়া পাঠার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলে পুলে তো হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা, দোহাই। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আতসের দই এবং আতসের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেবিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনিটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদবমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফল কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আরপার কোন্নগর। সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমের ইসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়। কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আঁশশেওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেতত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন। কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিরূপে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে
কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তাহা অনেকটাই কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারেন না। যাহারা সিনস দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরকম বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, গয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে। আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে গেলে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বধ হোক, নৃত্যের একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে। একবার ভাবিল দূর হোক না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখিতে হইল। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেটুপুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নূতন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ছোপে গোটাকতক পাকা ফল পট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড়কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদগদস্বরে মাঝে মাঝে ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটিসুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিডি রিডি করিয়া উঠিল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধরাক ধরাক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পল হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদমস্তক ঘেরাটপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহাইয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়।
তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটার যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই অল্পদিন হইল সে আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাড় দিতেছিল, পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা শ্রীরাধিকারে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র স্বরে শব্দ উঠিল, চাপ বাবা বাবা বাবা, अबे भाजुआ के बहनिया भगलू के बेटिया, केकरा से सादिया हो केकरा से हो। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল, তাল গাছে কে বে? উত্তর আসিল, কাবিয়া পিবেদ বা। শিবু, কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটি জীবাত্ম সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোদ লাগে বরামদেবজি। শিবু, জিতা রাহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? কারিয়া পিবাত, ছিলাম বা। শিবু, তামাকি নেই তা ছিলিম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। করিয়া পিবের যে ইতিহাস বলিল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মোংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি, বনিবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মোংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলের উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেতরূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পিরেতকে দিবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল, ভাইয়া কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তাহা হইতে খান কতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি ভূত বাহির হইল। স্থূল খর্বদেহ, থেলো হুকোর খোলের উপর একজোড়া পাকা গোপ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ দণ্ডবৎ হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তাই জকি হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, এই 2-500। সব বন্ধকি তমলুক দাদা ইস্টাম্বুল কাগজে লেখা। নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করে পড়বে। থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয় আপনি কি কালিদাসের? ভাইরা ভাই,
কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজিলিতে নিমকির গোমস্তা ছিল, অনেকদিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ শিবু, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ, আমার আগমন? আমি বলে গিয়ে ৩.৫ বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে দাঁড়িয়ে 3বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানে শখ আছে দেখছি। বেশ বেশ, কালওয়াতি শিখতে যদি চাও তো আমার সাগরেদ হও দাদা। এখন আওয়াজটা যদিচ এক খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ, আমার নাম নদেবচাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসরে, হাল সাকিন এই পাজার মধ্যে। সাবেক পেশা দারোয়াগিরি, এলাকা রিসরে, স্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুল্লুকের শাসনটা তামাও আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাই ত্রাই ডাক ছাড়ত। মশাইয়ের পরিমাণাদি কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিল খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক। কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে, আমারই পিঠে দিলে কিনা এক ঘা চেলাকাট কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি। ৩৪০ ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লাম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। ৪৭ সনের মড়কে মাগি ফৌত হলো, সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা করলুম। তারপর ফরমাই পুরুলে এই হেতা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোনো আবাগের বেটাভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিস হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিয়ে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, করিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি এসো, পাখোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দি। ঢন ঢন করছে। বাবা ছাতুখর, একটু এঁটেল মাটি চটকে এখানে মধ্যিখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে। চৌতাল বোঝো? 2 মাত্রা 4 তাল 2 ফাঁক। বল শোনো। ধা ধা ধিন তা কত্তা গে, গিন্নি যা দেন কর্তাকে। ধা ধা ধিন তা কত্তা গে, গিন্নি যা দেন কর্তাকে। ধা ধা দিন তা কর্তা গে, গিন্নি যা দেন কর্তাকে। ধায়ের উপর সোম, ধিনতাতে রেকেটে গদি ঘেনে ধা। এই ধা বসকালে সব মাটি। গলাটা ধরে আসছে। খোটাবোধ আর এক চিলিম সাজ বেটা। উদ্যোযোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘোমটাও খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আঠা দিয়া পৈতা মাজিল, ফণি মনসার বুরুজ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধিল। ঝোপে ঝোপে বনে জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ ঘেটু ফুল, বইচি, কয়েকটা পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। সন্ধ্যায় শিয়ালের ঐকতান আরম্ভ হইতেই সে ক্ষীরিবামনের ভিটায় যাত্রা করিল।
সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, তুমি নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মরে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু, এলে কি করে? ওলা ওঠায় নাকি? ওলা ওটা 70 হোক, কেন ঘরে কেরোসিন ছিল না? তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। পোড় খেলে সোনার জনজ বাড়ে। ধাতাটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরেও কিসের গোলযোগ? যেন একপাল শকুনি গৃধিনী ঝুটুপুটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ার আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। আমার স্বামী, তোকে কেন দেব না? আমার বড়ি, ও যে তোর নাতির বয়সী। আহা, কি আমার কনে বউ গো! দৌড় মেচো পাগলি, আমি জোর 2 জন্ম আগেকার বউ। দৌড় গোবর চুন্নি, আমি জোর 3 জন্মের আগেকার বউ। মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উদাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাকিনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নৃত্যকালীতেই রক্ষা নেই, তাহার উপর পূর্বতন 2 জন্মের আরও 2 পত্নীর হাজির। শিবু হাতে পৈতা গড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালীর আগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধনী শুনছ কি বা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাসে ডাকছে তোমায় বাসবনে? ওটা যে খ্যাক শিয়ালি, দিও না কুলে কালি। রাত বেরিতে শ্যাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে। যক্ষ কাছে আসিয়া বলিলেন, ভায়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পিড়ে থাকিল, বারাম পিচাস, আরে দরবাজা তো খোল। শিবুর সাড়া নাই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও খুলিল না। তখন কারিয়া পীরেত তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল, মারে যা জুয়ান হাইয়া, और भी थोड़ा हैया, पर्वत तोड़ी हैया, चले इंजन हैया, फटे बैलट हैया, खबरदार हाफिज। মরমর করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উড়িয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি গিন্নি, এখানে ব্রহ্মদৈত্যটার সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। কারিয়া পীরেত বলিল, আরে মৌমরি, তোহার সারাম নাহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও গলা শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল স্পর্শযোগে ভূষণ্ডির মাঠে যুগবৎ জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত প্রেত দৈত্য পিশাচ তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক, পিক্সি, নোম, গরলিন প্রভৃতি গোপ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন জান, আফরদ, মাবিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলিভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং চ্যাং ফ্যাচাং প্রভৃতি মাকুন্দে চীনেভূত ডেকবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হরিজি চণ্ডী, আজ্ঞা কর মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কর্ম নয়। ভূত জাতি অতি নাচর বান্ধা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব, এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি,
যাহাতে এই ভূতের সংসারটি ছাড়খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বিহর্গিত বিদঘুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দেবার চেষ্টা করুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে।